প্রথম পর্বে আমরা শুনেছিলাম মহিনের ঘোড়াগুলির যাত্রার শুরুর দিকের দিনগুলির কথা। এই 5 তেজি ঘোড়ার স্মৃতিচারণায় এবং সাজ্জাদের বইতে উল্লেখিত অসংখ্য গল্পে তথ্যে যে ভাবনার বারংবার অনুরণন হচ্ছে তা হলো শুধুমাত্র একটা গানের দল হিসেবে যদি মহিনের ঘোড়াগুলির মূল্যায়ন করা হয় সেটা একটা অসম্পূর্ণ পর্যবেক্ষণ হবে। কারণ মহিনের ঘোড়াগুলি একটা শিল্প ভাবনার, একটা শিল্প প্রকাশভঙ্গির বিপ্লবের নাম। এই বিপ্লবে এই 7 ঘোড়ার সাথে সামিল ছিলেন আরও কিছু নেপথ্য নায়ক নায়িকারা। তাদের দুজন সঙ্গীতা ঘোষাল এবং শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়। সঙ্গীতাদি আর শর্মিষ্ঠাদির পরিচয় বহুদিনের। তাদের পরিচয় আলাপ একটি ছবি আঁকার প্রশিক্ষণ কেন্দ্র চিত্রাংশুতে। তারপর ঘটনাচক্রে ইঞ্জিনিয়ারিং পড়াকালীন রঞ্জনদা এবং সদ্য ইঞ্জিনিয়ারিং পাস বুলাদা চিত্রাংশুতে ভর্তি হলেন ছবি আঁকার জন্য। তারপর ক্রমেই রঞ্জনদা এবং সঙ্গীতাদি ও প্রদীপদা শর্মিষ্ঠাদি তাদের জীবনের পথ চলা এক হলো, যে পথ চলার অন্যতম অংশ মহিনের ঘোড়াগুলি। তাই সঙ্গীতাদি এবং শর্মিষ্ঠাদি মহিনের এই অনন্য রূপকথাময় যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। অ্যালবাম কভার ডিজাইন, পোস্টার ডিজাইন, স্টেজ ক্রাফট, এ সব কিছুতে তাদের অবদান অনস্বীকার্য। আমাদের প্রথম পর্বের শেষ প্রকাশিত গানটি ছিল দৃশ্যমান মহিনের ঘোড়াগুলি থেকে সংকলিত চৈত্রের কাফন। কলেজে পড়াকালীন শ্রী রঞ্জন ঘোষাল শুনেছিলেন বিখ্যাত আমেরিকান পপ গ্রুপ টনি অরল্যান্ডো অ্যান্ড ডনের গান টাই আ ইয়েলো রিবন রাউন্ড দ্য ওল্ড ওক ট্রি। মন খারাপের কুয়াশা জড়ানো এই গানটির অনুরণন কোথাও একটা ধ্বনিত হয়েছিল বহুদিন পরে লেখা চৈত্রের কাফন এই গানটিতে। আকাশে কেঁপেছে বাঁশির সুর, আঁচলে উড়েছে ময়ূর। শ্রী রঞ্জন ঘোষালের স্মৃতিচারণা থেকে জানা যায় তার স্ত্রী, মানে সেই সময় তার ভাবী স্ত্রী শ্রীমতী সঙ্গীতা ঘোষাল, সঙ্গীতাদির ময়ূর আঁকা শাড়ির আঁচল দেখে গানের এই লাইন দুটো একদিন চিত্রাংশুতে তার মাথায় আসে। মহিনের গানের কথার সাহিত্য গুণ নিয়ে সঙ্গীতাদির ভাবনা। আমি যেটা বলতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি সেটা দেখো, তখনকার সময়ের অর্থাৎ 70-এর দশকের গীতিকার খুব ভালো হলো যে বাপি একটু আগেই যেগুলো বললো, ওনারা তো খুব মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছিলেনই, ঠিক আছে? তো তোমরা জানো যে মহিনের ঘোড়াগুলি সেখানে এসে দাঁড়ালো এক স্বাতন্ত্র্য নিয়ে, শুধুমাত্র মিউজিকের ক্ষেত্রে নয়, এটাই আমি বলতে চাইছিলাম। সেটা অবশ্যই মিউজিকের ক্ষেত্রে, সাউন্ডস্কেপ যেটা তুমি বলছিলে, এছাড়াও লিরিক্যাল কন্টেন্ট গুলোর ভেতরে কেমন, যেটা অত্যন্ত নাগরিক একটি চেতনা থেকে উদ্ভূত, কেমন সেখানে ইমেজারি একদম আলাদা, যেগুলো আগে কোনোদিন বাংলা গানে আসেনি। সেখানে সেন্টেন্স কনস্ট্রাকশনের ধরন আলাদা, যেটা আগে বাংলা গানে ব্যবহৃত হয়নি। যেমন ধরো একদম সাররিয়াল, ভীষণ সারিয়ালিস্টিক ইমেজারি, যেখানে ফ্রক পরা কিশোরী গিয়ে রানওয়ের ওপরে বসে কাঁদতে পারে, এই ধরনের সারিয়ালিস্টিক ইমেজারি বাংলা গানে এর আগে আসেনি। তারপরে ধরো অন্য অ্যালবামে অজানা উড়ন্ত বস্তু বা অউবা, ওখানে 4 জন কেরানির গল্প, যাদের অল্প আলোকিত মেস ঘরে জীবন কাটে, কিন্তু প্রতি শনিবার এলেই এক অজানা উড়ন্ত বস্তু বা ফ্লাইং সসার এসে তাদের উড়িয়ে নিয়ে যায় আকাশে, শহর কলকাতার ধোঁয়াশারও ঊর্ধ্বে নিয়ে চলে যাচ্ছে তাদেরকে। কেমন এই অদ্ভুত সারিয়ালিজমের ব্যবহার এই গানগুলোর মধ্যে
এসে পড়লো, যেটা আগে আমি বলতে চাইছি যে বাংলা গানে, এবং অবশ্যই গানকে সাহিত্যের একটা অঙ্গ হিসাবে ধরে নিতে গেলাম এখানটায় বলে আমি সেটা বললাম। কেমন? তাছাড়া শব্দের ব্যবহারের ক্ষেত্রেও দেখবে এই গানগুলোর মধ্যে রানওয়ে, ফ্রক, রাডার, তারপরে চারজন কেরানির গানটিতে অ্যান্টেনা, এইসব শব্দের ব্যবহারগুলো আগে ছিল না। কেমন? অ্যালবামের নামের ক্ষেত্রে দেখো সংবিঘ্ন, পাখিকুল ও কলকাতা বিষয়ক, কেমন এই ধরনের ব্যাপারগুলো ঠিক আগে ছিল না। আমি এই প্রসঙ্গে এটাও বলতে চাই যে রঞ্জন হয়তো ভাবলো যে মনিদাকে যেহেতু দায়িত্বটা দিয়েছিল ওই পাবলিক রিলেশনসটাও দেখার, সেই ক্ষেত্রেতেও একটা অন্য রকমের ভাষা, ওই বাপি যে বললো ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্যটাকে ইলাস্ট্রেট করে করে বেশ কিছু জিনিসপত্র ও লিখে ফেলেছিল। কেমন? এবং সেটা বেশ কন্টিনিউইটি মেনটেইনড হতো। ও এটাও ভাবলো যে ওই সময়কার একটা গানের দল তৈরি হওয়া ইটসেলফ একটা অত্যন্ত অভিনব ব্যাপার ছিল। তারপরে কি না, তার লোগো থাকবে, তার নাম থাকবে, তার লোগো থাকবে। আমি যেহেতু পরে একটা অ্যাডভার্টাইজিং প্রফেশনাল হিসেবে জীবনটা কাটিয়ে প্রায় শেষ করে এনে ফেললাম, সেখানে বলছি ও ভাবলো যে হ্যাঁ, নামটা দিয়েছি মহিনের ঘোড়াগুলি, জীবনানন্দ দাশের কবিতার লাইন থেকে তুলে, কিন্তু লোগোটা হবে উইথ আনাদার টুইস্ট। কেমন? সেখানে আনলো সামুদ্রিক ঘোড়াকে। ঠিক আছে, এই ধরনের যে বিভিন্ন ডাইমেনশন অ্যাড করে 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 আইডেন্টিটি তৈরি হলো দলের, এইগুলো সমস্ত আর কি মোটেও আগে হয়নি। এটাই আমার বলার ছিল। কেমন? রানওয়ে জুড়ে পড়ে আছে শুধু কেউ নেই শূন্যতা, আকাশে তখন থমকিয়ে আছে মেঘ, বেদনা বিধুর রাডারের অলসতা, কিঞ্চিত সুখী পাখিদের সংবেগ, রানওয়ে জুড়ে পড়ে আছে শুধু কেউ নেই শূন্যতা, আকাশে তখন থমকিয়ে আছে মেঘ, বেদনা বিধুর রাডারের অলসতা, কিঞ্চিত সুখী পাখিদের সংবেগ। এমন বিশাল বন্দরে বহুকাল থামেনি আকার বিহারী বিমান যান, এখানে ওখানে আগাছার জঞ্জাল, শূন্য ডাঙায় বায়ুবিত গতিবেগ, এমন ছবিতে কিশোরী মানায় ভালো, ফ্রকে মুখ গুঁজে কাঁধে চুল এলোমেলো, চারণ দেখেছে এই ছবিখানি তাই, হৃদয়ে জেনেছে শূন্যতা উড়ো মেঘ, চারণ ভুলে না এই ছবিখানি তাই, বড় মায়া লাগে বড় তার উদ্বেগ, আকাশে তখন ঝড় এসে যাবে বলে থমকিয়ে আছে মেঘ। শুনছিলেন সংবিঘ্ন পাখিকুল ও কলকাতা বিষয়ক এই অ্যালবামের গান সংবিঘ্ন পাখিকুল অথবা রানওয়ে। কথা রঞ্জন ঘোষাল, সুর গৌতম চট্টোপাধ্যায়। গানটি গেয়েছেন তপেশ বন্দ্যোপাধ্যায় এবং ভোকাল হারমোনিতে তাপস দাস, বাপিদা এবং গৌতম চট্টোপাধ্যায়।
সঙ্গীতাদির কথায় আরেকটি গানের প্রসঙ্গ এসেছিল। 1978 সালে হিন্দুস্তান রেকর্ড থেকে প্রকাশিত অজানা উড়ন্ত বস্তু। এই অ্যালবামটির প্রচ্ছদের একটা চমৎকার গল্প আছে সঙ্গীতাদির কাছে, সেটা শুনে নেওয়া যাক। মনিদা আর আমি বসেছিলাম প্রেসে, কারণ কেউ ছিল না কলকাতায় তখন সেই সময়টাতে। বুলাদা বাইরে, বিশু বাইরে, রঞ্জন বাইরে, আর ওইটা টাইম লাইনটা এসে গেছে, ডেডলাইন। তো ওইখানে প্রেসে বসেই ভাবতে হয়েছিল, কেমন ওটা পড়লেই বইটাতে বুঝতে পারবে। তখন ঠিক করলাম, আর মনিদা বললো এর করে ফেল, করে মনিদা কোথায় বেরিয়ে যেতে হলো। প্রোডাকশনের কাজও তো আছে না, ওই ভাইনিল গুলো তৈরি হচ্ছে সেটা দেখতে যেতে হবে, সমস্ত করে ফেলতে হবে মনিদাকে ওই টাইমের মধ্যে। আমাকে ওই প্রেসে, ওটার প্রেসটার নাম রেডিয়েন্ট প্রসেস, কেমন ধর্মতলার ওইখানে। তো আর ওনারা মানুষ যারা ওখানে কাজ করতেন অত্যন্ত পরিশীলিত ভদ্রলোক, এবং প্রত্যেকে সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি পরা। আমাকে ওখানটা বসিয়ে দিয়ে চলে গেল, মনিদা করে ফেলিস। তারপরে ভাবলাম এই জিনিসটা যেটা একটা মানে পোস্টার বা ওই প্যাম্ফলেট লেখার মধ্যে থেকে, যেগুলো আগে রঞ্জন লিখেছিল, তার থেকে একটা প্যারাগ্রাফ নিলাম, যেন 7 জন ঘোড়া একটা অঙ্গীকার করছে। সেটা ওখানে তো বাংলা টাইপরাইটিং মেশিন ছিল, কেমন রেডিয়েন্ট প্রসেসে ওইটা ওখানে টাইপ হলো, আর ওই যে একটা শিলমোহরের মতো জিনিস ওখানে বসে বসে আঁকলাম ঘোড়াটার মধ্যে। আর অজানা উড়ন্ত বস্তু বা অউব, এই নামটা রঞ্জন বলে দিয়েছিল, কেমন ওইটাকে যেন ওই শিলমোহরের চারধারে ঘিরে ঘিরে ওই অক্ষরগুলোকে করলাম। আর তারপরে ওই অঙ্গীকার যেটা করছে তারা, সেখানটাতে 7টা ঘোড়া 7টা আঙুলের ছাপ পড়লো। সেই 7টা আঙুল, হ্যাঁ জনতা জানে ভাবছে আলাদা, আসলে প্রত্যেকটাই আমারই আঙুলের ছাপ, কেমন। ওই অঙ্গীকার কথাটা যে বলছি, এটা মানে আমার মনে হয় এখানে আরেকবার উচ্চারিত হলে কতটা অঙ্গীকার ধর্মী সেটা তোমরা সকলে বুঝতে পারবে। সাংসারিক আলাপ খাতির, আপনার ডাঙ্গুলি লাঞ্ছিত ছেলেবেলা, ড্রেন মগ্ন সব, যার পিঠে সতেজ উদ্ভিদের মতো ফুটে রয়েছে অমোঘ একটি ছুরি, ও আকাশচারী কেরানিকুলের গান সহ আমরা আপনার সাথে নিবিড় হব ও অনন্ত একাকিত্ব থেকে আপনাকে উদ্ধার করে আনব। ফলত আমরা নিজেরা 42 ফুট উঁচু ঝুল বারান্দা থেকে নিচে কেতরে পড়ে যাব, চুরমার হয়ে যাব, এবং ওই খানাত ভায়োলিন, বাঁশি, গিটার ও গুবগুবির ভাঙা টুকরোগুলো কুড়িয়ে নিতে নিতে আপনার হাত কেঁপে উঠবে, হাঁটু দুমড়ে যাবে। এবারে বুঝলে যে বাপি যে ঔদ্ধত্যের কথাটা বললো, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে it's like a boomerang, কেমন this is thrown at the audience and at the same time it is brought back with a lot of love and care. ওনারা কেন পুরোতে যাবেন? ওনারা কিছু তো পেয়েছেন বলে পুরোতে যাবেন না অডিয়েন্স, তাই না? তখন ওনাদের হাত কেঁপে উঠবে, হাঁটু দুমড়ে যাবে, এটুকু গ্যারান্টি মোহিনীর ঘোড়াগুলি দিতে পারে। আসলে মোহিনীর ঘোড়াগুলির দর্শন, শিল্প ভাবনার আলোচনা শুধুমাত্র 3টি প্রকাশিত রেকর্ডের গানগুলিতে সীমাবদ্ধ রাখলে তা অসম্পূর্ণ থেকে যাবে। পরিবেশনা, মঞ্চসজ্জা, প্রচার পরিকল্পনায় সবকিছুতেই একটা অত্যন্ত অনন্য আধুনিকতা ওনাদের কাজে দেখা যায়। বুলাদা মানে শ্রী প্রদীপ চট্টোপাধ্যায়ের স্ত্রী শর্মিষ্ঠাদি মোহিনীর পথ চলার আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গী। শোনাবো আপনাদের শর্মিষ্ঠাদির কথা। তার আগে বুলাদার কণ্ঠে মোহিনীর একটি অপ্রকাশিত গান।
শুনছিলেন শ্রী প্রদীপ চট্টোপাধ্যায়ের কণ্ঠে মিথ্যে স্বপ্নের গান। গানটির রচনাকাল 1977, কথা শ্রী রঞ্জন ঘোষাল এবং সুর বুলাদা শ্রী প্রদীপ চট্টোপাধ্যায়। এবার আপনাদের শোনাবো শর্মিষ্ঠাদির স্মৃতিচারণা। রঞ্জনদা বললো পোস্টার করো, ঠিক আছে, একদমই সবকিছুই আমার তখন নতুন অভিজ্ঞতা। এই একটা গানের দলের লোগো, যেটা সঙ্গীতা বললো, ও বাবা গানের দলের লোগো হয়, হ্যাঁ, সেই লোগোটা কি একটা সি হর্স হলো, মানে সি হর্স তো, সুতরাং তাতে ডানা লাগানো হলো, হ্যাঁ, ইত্যাদি। এবং রঞ্জনদা বললো পোস্টার কর, এবারে পোস্টার করো। হ্যাঁ, আমি পোস্টার করতে পারি, আঁকা করতে পারি, চেষ্টা করতে পারি, কিন্তু ক্যাপশন গুলো তো আমার মাথাতে, মানে যেভাবে মহিনের ঘোড়াগুলি এগোচ্ছে, যে ধরনের যা কাণ্ড কারখানা হচ্ছে, তাতে এখানে ক্যাপশন গুলো ঠিক আমার আয়ত্তের মধ্যে নয়। তখন রঞ্জনদা বেশ কিছু এরকম ক্যাপশন, এটা ওই যে একটা ওই বলিবদ্ধ ষাঁড়, যেমন সঙ্গীতা বললো, তার সঙ্গে একটা বলিবদ্ধ এরকম টাইপের একটা আঁকা রাফলি বলে দিল, কিংবা বললো খ্যাপার মন বৃন্দাবন, এই শব্দটা বাউল জ্যাজ যখন হবে, এবার খ্যাপার মন বৃন্দাবন শব্দটা, কথাটাকে তখন আমি বিভিন্ন ভাবে লেখার চেষ্টা করলাম, তার সঙ্গে কি দিলে একটা পোস্টারিশ ব্যাপার হয়, মানে সবই আমার তখন হাতে খড়ি হচ্ছে, পোস্টার করাটাও একটা হাতে খড়ি হচ্ছে, কিরকম লেটারিং হতে পারে তা হয়তো রঞ্জনদা একটা কিছু দেখালো, সেটাকে আরেকটু অন্যভাবে করলাম, নানান ভাবে ভাবলাম, তারপরে ওরকম তো না, নানান রকম করে ওই একই জিনিসটাকে ঘুরিয়ে ফিরিয়ে পোস্টার হলো, সেগুলো কোথায় কোথায় সব লাগানো হতো, এই বাটাতে লাগানো হলো, ওই একটা কোনো গানের দোকান দল ছিল, হারমোনি না কিছু একটা মিউজিক স্টোর ছিল, সেখানে দেওয়া হলো, আর কোথায় কোথায় সব বিভিন্ন জায়গায় লাগিয়েছিল, স্কুল টুলের সামনে। তো এইভাবে পোস্টার হলো, নানান রকম পোস্টার হলো, অনেক যে গাদা গাদা হচ্ছে তা না, ধরো প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য হয়তো 4-5টা হচ্ছে কি 6টা হচ্ছে, বিভিন্ন জায়গায় যেখানে টিকিটটা বিক্রি হবে, একটা হয়তো, আর রবীন্দ্র যেখানে টিকিট কাউন্টার, সেখানে কি হবে তখন এই একটা বড় মতো ফেস্টুন টাইপের একটা ব্যাপার, সেই লম্বা একটা সাদা কাপড় নিয়ে আসা হলো বাড়িতে, সেটাকে মাটিতে ফেলে আমরা সবাই মিলে তখন সেটাতে ব্রাশ নিয়ে লেখা হলো মহিনের ঘোড়াগুলি, তার লোগো আঁকা হলো, তার আরো কিছু লেখা হলো, সেইটাকে টিকিট কাউন্টারের উপর লাগানো হলো, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আর ওখানে দাঁড়িয়ে আমাদের টিকিট এখানে বিক্রি হচ্ছে, মহিনের ঘোড়াগুলি কনসার্ট হবে, টিকিট বিক্রি হচ্ছে ইত্যাদি, হয়তো ওখানেও একটা পোস্টার লাগানো হলো, এরকম আর কি, যেখানে যেখানে টিকিট পাওয়া যাবে বা যেখানে কিছু লোক জানে এখানে যায়। যেমন ওই গ্র্যান্ডের তলার বাটার কথাটা বললাম, ওখানে একটা কি দোকান ছিল, সেখানে দেওয়া হলো, কারোর বোধহয় চেনা ছিল, আমি ঠিক মনে করতে পারছি না কেন ওখানেই দেওয়া হয়েছিল। তো ওরকম একটা জায়গায় রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে যেতে যেতে ওমা এখানে তো পোস্টারটা লাগানো রয়েছে, বেশ লাগতো। ডিজাইন যেমন একটা রবীন্দ্র সদনের প্রোগ্রামেতে রঞ্জনদা বললো বাঁশের ফ্রেম করা, এক গাদা বাঁশ নিয়ে আসা হবে, বাঁশ এনে ওখানে সব ম্যারাপ বাঁধা হবে, স্টেজের মধ্যে ম্যারাপ বাঁধা মানে সেটা কি জিনিস, তো সে জোগাড় হলো বাঁশ, সেই রবীন্দ্র সদনের ওই স্টেজটাতে সব বাঁশ বাঁধা হলো, যারা বোধহয় বাঁশের বানায় সব, ওই তারা এসে বাঁশটা বেঁধে দিল এরকম মইয়ের মতো, তাতে কি ঝোলানো হবে ওই লোগো, ওইগুলো তো মহিনের ঘোড়া তো বিভিন্ন ভাবে এঁকে আটকানো হলো, প্লাস হাতা খুন্তি ঝাঁটা। সঙ্গীতা কিছু মনে আছে? ঝাঁটাটা খুব ভালো মনে আছে। হ্যাঁ, হাতা খুন্তি মানে যা যা সব অ্যাভেলেবল জিনিস ওখানে সব দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো, বললো এখানে কেউ বসে দোল খাবে, কেউ বসবে, কেউ ঝুলবে, কেউ দুলবে, এসব করা হবে, কেউ দড়ি দিয়ে একটা দোলনা মতো করা হলো, সেখানে বোধহয় দোলাদুলি মানে দুল ছিল মোস্ট প্রবাবলি, হ্যাঁ, তারপরে ওই তোমার বাঁশের ওখানে ওঠার চেষ্টা করা, যেন পারফরমেন্সের পার্ট অফ দ্য পারফরমেন্স, গান হচ্ছে ওদিকে ওইসব হচ্ছে, এরকম স্টেজ ক্রাফট, মানে কোনো স্পন্সরের নামালা কোনো ব্যানার ছিল না, এইসব নানা রকম আঁকা ঝোঁকা সুন্দর এই ধরনের জিনিস দিয়ে স্টেজ গুলো করা হতো। দূরদর্শনের প্রোগ্রামে বিভিন্ন ভাবে মহিনের ঘোড়াগুলির আঁকাগুলোকে কালো সাদা দিয়ে, কালো সাদার নানান রকম ভেরিয়েশনস দিয়ে
শুধু ওই লোগোটাকেই বিভিন্ন ভাবে বড় ছোট, তার ভিতরে ফুটো করে গোল করে, তার মধ্যে সাদা গোল, তার মধ্যে চক্র, মানে সাইকেডালিক একটা ঘোড়া, এরকম সব করে টোরে বিভিন্ন জায়গায় লাগানো হলো দূরদর্শনের সেই প্রোগ্রামেতে। ওটাই একটা ব্যাকড্রপ হিসেবে ইউজ করা হয়েছিল। আর এই তো মহিনের শিল্পভাবনার প্রকাশভঙ্গির আলোচনায় হয়তো সব থেকে আগে আসবে তাদের যে প্রবাদ প্রতিম লোগো, তার প্রসঙ্গ। এই অনন্য উদ্ভাবনী ভাবনার কথায় শর্মিষ্ঠাদি ও সঙ্গীতাদি। ওই একটা সি হর্সটা অ্যাকচুয়ালি একটা মানে প্রিজার্ভ সি হর্স। আমি একটা সমুদ্রের ধারে গোপালপুর বলে একটা জায়গা থেকে বেড়াতে গিয়ে নিয়ে এসেছিলাম। এবারে ওদের বোন আছে, ও খুব এইসব জিনিস ভালোবাসে, তো আমার মনে হলো এটা সোনালি ওদের বোন, ওকে দেওয়া যেতে পারে উপহার হিসাবে, তো ওকে দিয়েছি। তো এরকম একটা বাড়িতে রিহার্সাল হচ্ছে, হইচই হচ্ছে, নানান রকম কার্যকলাপ মহিনের ঘোড়াগুলির হচ্ছে ওই ফরমেটিভ সময়টায়। সোনালি হঠাৎ এই দেখ কি সুন্দর এই ঘোড়াটা বলে রঞ্জনদাকে দেখাচ্ছে বা এরকমই কিছু একটা। তো ওইটা রঞ্জনদা দেখলো বা বেশ, এবং তারপরেই সেই দিনে কি তার পরের দিন জানি না, সেটাই ঘোড়ার লোগো হয়ে গেল মহিনের ঘোড়াগুলি, মানে সি হর্স। তারপরেই সেটা লোগো হয়ে গেল। আমরা জানিও না যে একটা ব্র্যান্ডের লোগো হতে পারে। তো এইগুলো সব রঞ্জনদার মাথায় মানে ম্যাজিকের মতো খেলে যেত, যে এটার সঙ্গে কোনটা কি রিলেট করে করা যেতে পারে। এই লোগোটা এটাকে পরে এটাকে হিরণদা মডার্নাইজ করে দিয়েছেন, হ্যাঁ, গ্রাফিক্যালি মডার্নাইজ করেছেন কেমন। এবং হিরণদা সামুদ্রিক ঘোড়ার ডানাটাও ছেটে দিয়েছিল, ডানা ছিল না, মডার্নটাতে নেই। ওটা একেবারেই ঘোড়া, সি হর্স। আমরা রঞ্জনদা সেটাকে পুরো একটা মানে ওটা একটা সারিয়ালিস্টিক ঘোড়ার ছিল ঠেলে ঠেলে, ঠিক আছে। এবং প্রত্যেকটা অনুষ্ঠানে সেই ঘোড়াটা আরো স্বপ্নের মতো হয়ে যেত, প্রজাপতি হয়ে সে পিয়ানোর উপর উঠতে পারে সেই ঘোড়াটা। হ্যাঁ, তখন ঘোড়াটার এই সি হর্স নেই বা ওই আমাদের টকবগে ছোটা ঘোড়া না, এটা একটা কি জানি একটা কি, মানে আমার কাছে জিনিস। হ্যাঁ, তাকে নিয়ে আমরা প্রচুর খেলা করেছি, সেই ঘোড়াটাকে নিয়ে প্রচুর খেলা করেছি। হ্যাঁ, খুব ভালো লাগলো যে এই সমস্ত টানতে বললে তোমরা স্মৃতির কোণা থেকে একেবারে।
expect? We could have played Vedota. We could have played Riddle. যেন সব কেরানিরা এইভাবে ঘরে তারা পড়ে থাকে যত অফিসার, যেন সব কেরানিরা এইভাবে ঘরে তারা পড়ে থাকে যত। শুনছিলেন 1978 সালে মুক্তিপ্রাপ্ত অজানা উড়ন্ত বস্তু। এই গানটির অভিনব সাউন্ডস্কেপ একটা বিশেষ উল্লেখের দাবি করে। চেম্বার মিউজিকের ব্যবহার, নানান শব্দ আর কথার প্রয়োগে ফ্লাইং সসারের যে সাউন্ড এফেক্ট তৈরি করা হয়েছিল সেটা ভাবনার বৈচিত্র্যে এবং প্রয়োগে একটা অসাধারণ কাজ। বিশুদার কাছে জানতে চেয়েছিলাম মহিনের ঘোড়ার গানে বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়ে। বাপিদা একটু আগে বললেন না যে ইস্তাহারের কথা যে আমরা দেশি যন্ত্র নিয়ে স্টেজে উঠবো না, সেটা কনটেক্সচুয়ালি একটু এক্সপ্লেন করে একটু বলতে চাই। আর একটু তখন সাদা ফরা, সাদা রজনীগন্ধা ইত্যাদি এমন মনে হতো একটা অত্যাচারের মতো, এবং তার থেকে আমরা মুক্তি চেয়েছিলাম। এই ল্যান্ডস্কেপটা পাল্টানোর জন্য ওই কনটেক্সটে গিটার, পিয়ানো, বেস, ড্রামস নিয়ে স্টেজে ওঠা। কিন্তু তুমি যদি মহিনাগুলির যন্ত্র ব্যবহারের ইতিহাস দেখো, তখন দেখবে যে আমরা দেশি যন্ত্র নিয়মিত ওগুলো স্টেজে নিয়ে আমরা উঠতাম। যেটা বইয়ে আরো ডিটেলে আছে যে আমরা টিভিতে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই সমালোচক বলেছিল যে আমরা নাকি এলভিস নাচিয়ে এলভিস হতে চাইছি। তার উত্তরে আমরা একটা গান করলাম, ভালো করিয়া দেখো গো আমারে এলভিস লাগে কিনা। এতে একতারা, গুবগুবি, দোতারা ইত্যাদি যন্ত্র ছিল। পরে বাউল জ্যাজ যখন করি তখন আমরা স্টেজে উঠতাম ঢাক, শঙ্খ, সানাই, ঘন্টা, কাশি, একতারা, দোতারা, গুগুবি এগুলো নিয়ে একটা নতুন সাউন্ড তৈরি করেছিলাম। আনফরচুনেটলি তার কোনো রেকর্ডিং আমাদের কাছে নেই। তখন সেলফোনও ছিল না, ভিডিও ক্যামেরাও ছিল না। সুপার 8 ক্যামেরা কারো থাকলে তাকে বলতাম ফিল্ম মেকার। এনিওয়ে, তবে আমরা স্টেজে বিভিন্ন যন্ত্র নিয়ে উঠে বাজাতাম। বইয়ে ডিটেলে অ্যাকচুয়ালি আছে একটা চ্যাপ্টারে কে কোন ইনস্ট্রুমেন্ট গুলো বাজিয়েছিল বিভিন্ন রেকর্ডিং এ। কিন্তু আমাদের লাইভ পারফরমেন্সে যেরকম মনে আছে, মনিদা, বাপিদা, মানুদা, পরে রাজা মোস্টলি গান গাইতো গিটার নিয়ে উঠতো, এবং ইন বিটুইন সংস গিটার থেকে গুবগুবিতে চলে গেল, কি স্যাক্সোফোন, কেউ ট্যামারিন বাজালো। বুলাদা ছিল ইলেকট্রিক বেস আর ফ্লুট, এব্রাহাম পিয়ানো, বেহালা, আর আমি ড্রামস, পরে ডাবল বেস বাজাই। আর লোকেরা পছন্দ করতো আমরা যখন একটা ইনস্ট্রুমেন্ট থেকে অন্য ইনস্ট্রুমেন্ট ইন্টারচেঞ্জ করতাম। যেমন এব্রাহাম ছায় ঘেরা গানটা গিটার বাজিয়ে করতো, অন্যরা ওকে ব্যাকিং ভোকালস দিত। আমি গাইতাম বিনীতা কেমন আছো গিটার বাজিয়ে, আর ভোকাল ব্যাকিংস ছিল। আর তখনকার দিনে দেশি ইঞ্জিনিয়ারিং এ একটা হ্যাঙ্গার, কোটের হ্যাঙ্গার বেঁকিয়ে মাথার গানে একটা স্ট্যান্ড করে সেটা মুখের ওখানে থাকতো, বাজাতাম। তারপরে মাঝে মাঝে ভুলা দাও গানের মাঝখানে কি শেষের দিকে ফ্লুটটা বাজাতো এই গানে।
রঞ্জনদা বুলাদা ওই আধো আলো গানটা করতো, বুলাদা গিটার বাজাতো। সেরকম ছিল, বিভিন্ন সদস্যরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে বিভিন্ন গানগুলো প্রেজেন্ট করতাম। মনে পড়ে গেল বিনীতা কেমন আছো গানটা প্রেমেরই গান। এখন তুমি বা অন্য শ্রোতারা কিভাবে নেবে সেটা তোমার কমপ্লিটলি মানে ব্যক্তিগত অভিজ্ঞতা ও পছন্দের ব্যাপার। Interpretation is up to you. কালকে রাত্রি পোহালে বইয়ের ফোঁটা কপালে ফাউন্টেন পেন সামলে রাখি মরি অ্যাডমিট কার্ড হারালে বিনীতা কেমন আছো বিপদ আমার পশু পিয়ে পাটু কি জানি কি লিখবো খাতায় শ্রোতাদের মুখোমুখি কেঁপে উঠি অজানা ভয়ে মাথাগুলো সারি সারি যেন সর্ষের ফুল শয়ে শয়ে বিন্দু কেমন আছো বিপদ আমার পশু পিয়ে পাটু কি জানি কি লিখবো খাতায় বিনীতা কেমন আছো বিপদ আমার পশু পিয়ে পাটু কি জানি কি লিখবো খাতায়। শুনছিলেন গৌরব চট্টোপাধ্যায়ের কণ্ঠে মহিনের ঘোড়ার একটি অপ্রকাশিত গান বিনীতা কেমন আছো। মূল ভাবনা এবং সুর শ্রী বিশু চট্টোপাধ্যায়, গানের কথা শ্রী রঞ্জন ঘোষাল। বিশুদা তখন সেন্ট জেভিয়ার্সে। বিয়ে পার্ট 2 দুদিন আগে মহিনের ঘোড়াগুলির একটি কনসার্ট ছিল। সেই শোয়ের দিন জীবন থেকে উঠে আসা কিছু কথা, কিছু অনুভব নিয়ে লেখা এই গানটির সম্বন্ধে বিশদে জানতে গেলে আপনাদেরকে সংগ্রহ করতে হবে সজ্জাদ হোসেনের মহিনের ঘোড়াগুলির গান। 1980 সালে মহিনের ঘোড়াগুলি কলকাতা আন্তর্জাতিক জ্যাজ ফেস্টিভ্যালে পারফর্ম করে আরেকটি অভিনব উদ্ভাবনী সঙ্গীত ধারা, যার নাম বাউল জ্যাজ। এই সম্বন্ধে বিশুদার স্মৃতি। জ্যাজ ফেস্টিভ্যালে যখন আমরা বাজাই না ঢাক, শঙ্খ বা ঘন্টা, বাঁশের বাঁশি, এই নয় যে মানে আমাদের যে রুটসটা, এটা মনিদা খুব বিশ্বাস করতো যে হ্যাঁ তুমি মানে ধুতি পরে, ওরা একটা প্রেসেন্স গল্প আছে, ওটা মনে পড়ে গেল। সে ধুতি পরে ফার্স্ট ইয়ারে এমনি কাচুমাচু করে গ্রাম থেকে এসছে নাকি ছেলেটি, এমনি করে তারপরে সেই গিটারটা বার করে গান টান করলো, বন্ধুরা লাইক হঠাৎ পপুলার হয়ে গেল। তো ওই জিনিসটা ছিল যে মানে রঞ্জনদার একটা আধুনিক গান আছে, তাতে ওই মাইকেল মধুসূদনের ভাষা ব্যবহার করা। তা এনিওয়ে, তা জ্যাজ ফেস্টিভ্যালে আমাদের বইয়ের ডিটেলের লেখা রয়েছে, তো যারা পড়বেন জানবেন, তো ওটা আমি আর রিপিট করতে চাই না। কিন্তু একটা জিনিস মনে আছে যে
আমরা মাইক ছাড়া অনুষ্ঠান এখানে ওখানে করতে হতো। যেমন বুদ্ধদেব বসুর জামাই জ্যোতি দত্ত সে সেই একটা কন্টিকি বলে একটা ফ্লোটিং রেস্টুরেন্ট করেছিল কলকাতায় হুগলি নদীতে। তো এরকম আউটরাম ঘাটে গিয়ে নৌকো করে ওই রেস্টুরেন্টে যেতে হবে। তা ওখানে তো আর মাইক সাউন্ড সিস্টেম ছিল না, আমরা খালি গলায় গান করতাম, বাজাতাম। এটা আমার হঠাৎ মনে পড়লো। তা অবভিয়াসলি ওই রকম মাইক ছাড়া, কোন রকম সাউন্ড ছাড়া কন্টিনিউ করা পুরো ইভিনিংটা তো অনেক বিশাল ব্যাপার। তা তখন আমরা ওই ধরো 2 লাইন গাইলাম, বাউল গান কি মনের গুলির গান, তারপর লং এক্সটেন্ডেড মিউজিক্যাল সোলো, সেটা বেহালা দিয়ে হচ্ছে কি গিটার বাজছে কি বাঁশিতে, এবং এই ইম্প্রোভাইজেশন ব্যাপারটা আমাদের ছিল। তাছাড়া তোমরা সকলে জানো আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে যেটা রয়েছে স্পন্টেনিয়াসলি রাগের ওপর যে ইম্প্রোভাইজ করা, সেটা বাউলদের থেকেও দেখতাম। ওরা গানের ইন বিটুইন সং সে খমক ডুবকি নিয়ে they can go for like 10 মিনিট বাজিয়ে দিল। হ্যাঁ, তা আমাদের ওই ইম্প্রোভাইজেশনাল স্পিরিটটা ছিল, এবং আমাদের যে রুট ছিল যে আমরা বাঙালি, আমরা কিছু কম নয়, এবং আমরা নিজেদের এক্সপ্রেস করতে জানি, সেইগুলো বেরিয়ে আসছে যখন আমরা জ্যাজ ফেস্টিভ্যালে বাজালাম। এবং এগুলো তার আগে কিন্তু কোন রকম কনসেপ্ট ছিল না। আমরা ডেভ ব্রুবেকের কম্পোজিশন বাজাচ্ছি না, আমরা মাইলস ডেভিস করছি না, আমরা বাউল জ্যাজ করছি। আরে কেউ তো করেনি এটা। তো অলরেডি একটা জিনিস হাত দিয়েছি যার আগে কোনো রকম এক্সাম্পল নেই আমাদের কাছে। হ্যাঁ, তা সেইগুলো খুব এখন মনে হয় খুব পাওয়ারফুল জিনিস ছিল।